অসুরদের ত্রাস, দেবতাদের অপরাজেয় সেনাপতি এবং রূপ শৌর্যের প্রতীক হলেন মহাবীর কার্তিক। তিনি দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর জ্যেষ্ঠ পুত্র, যিনি একই সাথে রণক্ষেত্রের রুদ্র যোদ্ধা এবং বাঙালির লোক সংস্কৃতিতে বংশবৃদ্ধির পরম স্নেহের দেবতা। ময়ূর বাহন এই দেবতার গল্প যেন অলৌকিক বীরত্বে ভরা, তেমনি তার পুজো ঘিরে রয়েছে বাংলার নানা মজার সামাজিক লোকাচার। নমস্কার, দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বলবো কার্তিক ঠাকুরের অলৌকিক কাহিনী। কিভাবে তার জন্ম হলো, কেন তাকে আইবুড়ো কার্তিক বলা হয়, সবকিছু। চলুন শুরু করি। কার্তিকের জন্ম কোনো সাধারণ উপায়ে হয়নি। তারকাসুর নামের এক রাক্ষস ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে শিবের পুত্র ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না। সে সময় শিবের স্ত্রী সতী দেহত্যাগ করেছিলেন এবং শিব কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তাই তারকাসুর ভেবেছিল শিবের আর কোনোদিন সন্তান হবে না এবং সে অমর হয়ে থাকবে। দেবতাদের অনুরোধে পার্বতী কঠোর তপস্যা করে শিবকে আবার বিয়ে করেন। বিয়ের পর শিব ও পার্বতীর সম্মিলিত শক্তির এক পরম শক্তিশালী জ্যোতি বা তেজ উৎপন্ন হয়। এই তেজ এতটাই শক্তিশালী ছিল যে সমগ্র ব্রহ্মাণ্ড তা সহ্য করতে পারছিল না। তখন দেবতারা অগ্নিদেবকে অনুরোধ করেন সেই তেজ ধারণ করতে। অগ্নিদেব সেই তীব্র তাপ বেশিক্ষণ সহ্য করতে না পেরে তা দেবী গঙ্গার পবিত্র জলে বিসর্জন দেন। গঙ্গা দেবীও সেই তেজ বহন করতে অসমর্থ হয়ে তা হিমালয়ের কাছে একটি সরবন মানে নলখাগড়ার বনে রেখে আসেন। সেই বনের মধ্যে শিবের সেই তেজ একটি অপরূপ সুন্দর শিশুর রূপ ধারণ করে। সেই সময় আকাশে 6টি নক্ষত্র, যাদের কৃত্তিকা বলা হয়, তারা পৃথিবীতে আসেন এবং শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান। তারা প্রত্যেকেই শিশুটিকে স্তন্যপান করাতে চাইলেন। তখন অলৌকিকভাবে শিশুটির 6টি মুখ বা মাথা তৈরি হয়, যাতে সে একসাথে 6 মায়ের দুধ পান করতে পারে। কৃত্তিকাদের দ্বারা লালিত হওয়ার কারণেই তার নাম হয় কার্তিক বা কার্তিকেয়, আর 6টি মাথার জন্য তাকে সরাননও বলা হয়। পরে শিব ও পার্বতী এসে তাদের এই পুত্রকে কৈলাসে নিয়ে যান। দক্ষিণ ভারতের কার্তিক ঠাকুরের মূর্তিতে সবসময় হাতে একটি লম্বা তীরের মতো বা বল্লমের মতো অস্ত্র দেখা যায়, যেটিকে ভেল বলা হয়। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি স্বয়ং আদিশক্তি বা মা দুর্গার রূপ। তারকাসুর ও সুরাপদ্দিনের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঠিক আগে মাতা পার্বতী, যিনি মহাশক্তি, নিজের ভেতরের সমস্ত দিব্য শক্তি ও অলৌকিক ক্ষমতা দিয়ে এই বিশেষ বল্লমটি তৈরি করেন। তিনি যুদ্ধযাত্রার আগে পরম স্নেহে পুত্র কার্তিকের হাতে এই অস্ত্রটি তুলে দেন। তামিল শাস্ত্রে বলা হয় ভেল কেবল রাক্ষস মারার অস্ত্র নয়, এটি হলো জ্ঞান শক্তি। এবার আসি কার্তিক ঠাকুরকে কেন আইবুড়ো কার্তিক বলা হয়। উত্তর পূর্ব ভারতে কার্তিককে চিরকুমার মনে করা হলেও দক্ষিণ ভারতে কিন্তু তাকে বিবাহিত মনে করা হয়। একবার তারকাসুর
বা অন্যান্য রাক্ষসদের বধ করে দেব সেনাপতি কার্তিক যখন কৈলাসে ফিরছিলেন, তখন পথিমধ্যে উষা, এক অপূর্ব রূপবতী দেবকন্যার সাথে তার দেখা হয়। তারা একে অপরের প্রেমে পড়েন এবং কার্তিক তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পৌঁছে কার্তিকের মনে হলো আচমকা ঘরে নতুন বউকে নিয়ে যাওয়ার আগে মা দুর্গার অনুমতি নেওয়া উচিত। তাই তিনি উষাকে একটি ধান খেতে দাঁড় করিয়ে রেখে নিজে মায়ের কাছে যান। কার্তিক যখন মায়ের কাছে গিয়ে বিয়ের অনুমতি চান, মা দুর্গা তখন ছেলের পরীক্ষা নেওয়ার জন্য একটি মায়া জাল তৈরি করেন। কার্তিক যখনই মায়ের ঘরের দিকে যান, তিনি দেখেন মা দুর্গা অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় এক মস্ত বড় থালা নিয়ে গোগ্রাসে ভাত খাচ্ছেন। কার্তিক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মা, তুমি এভাবে কেন খাচ্ছ? তখন মা দুর্গা ছলনা করে বলেন, বাবা, তুই তো বিয়ে করে নতুন বউ নিয়ে আসছিস, এরপর তোরা দুজনে মিলে আমায় ঘর থেকে তাড়িয়ে দিবি, আমাকে আর খেতে দিবি না, তাই পেট ভরে আগে ভাগেই খেয়ে নিচ্ছি। মায়ের মুখে এই কথা শুনে সুপুত্র কার্তিক তীব্র লজ্জিত, অনুতপ্ত এবং রাগান্বিত হন। তিনি ভাবেন তার বিয়ের সিদ্ধান্তের কারণে তার জন্মদাত্রী মায়ের মনে এই সংশয় তৈরি হয়েছে। ক্ষোভে ও দুঃখে কার্তিক তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করেন যে বিয়ের কারণে আমার মায়ের মনে এই ভয় জাগে, আমি সেই বিয়েই করব না। আমি আজীবন ব্রহ্মচারী ও চিরকুমার থাকব। এই প্রতিজ্ঞা করেই তিনি কৈলাস ত্যাগ করে চলে যান। অন্যদিকে বেচারি উষা সেই ধান খেতেই যুগের পর যুগ অপেক্ষা করতে করতে একসময় ধান গাছ রূপ ধারণ করেন। কার্তিক ঠাকুরের বিয়ে না করার পেছনে এটি একটি কারণ, এবং আরেকটি কারণ আছে, চলুন ওটিও শুনে নিই। কার্তিক ও গণেশ দুজনেই যখন বিয়ের উপযুক্ত হলেন, তখন শিব ও পার্বতী একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। তারা বললেন, তোমাদের মধ্যে যে আগে সমগ্র পৃথিবী 3 বার পরিক্রমা করে আসতে পারবে, তারই বিয়ে প্রথমে হবে। কার্তিক ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি নিজের বাহন ময়ূরে চড়ে তীব্র গতিতে বিশ্ব পরিক্রমা করতে বেরিয়ে পড়লেন। অন্যদিকে গণেশের বাহন ছিল ধীর গতির ইঁদুর। তিনি জানতেন এভাবে কার্তিককে হারানো অসম্ভব। তাই শাস্ত্রমতে মাতা পিতা হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের সমান। এই তত্ত্বকে কাজে লাগিয়েই গণেশ কৈলাসেই বসে থাকা শিব ও পার্বতীকে 3 বার প্রদক্ষিণ করলেন। শিব পার্বতী গণেশের বুদ্ধিতে খুশি হয়ে তার বিয়ে আগে দিয়ে দেন। কার্তিক যখন পৃথিবী ঘুরে এসে দেখেন তার আগেই গণেশের বিয়ে হয়ে গেছে এবং সবাই গণেশকে শ্রেষ্ঠ ঘোষণা করেছে, তখন তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন। অভিমানে এবং ক্ষোভে তিনি সংসার জীবনের প্রতি সমস্ত মোহ ত্যাগ করেন। তিনি কৈলাস ছেড়ে দক্ষিণ ভারতের কুমারী পর্বতে চলে যান এবং আজীবন কুমার থাকার ব্রত নেন। যদিও বাঙালিরা কার্তিককে আইবুড়ো কার্তিক বা চিরকুমার হিসেবে চেনে, কিন্তু দক্ষিণ ভারতীয় তামিল শাস্ত্র, যেখানে কার্তিককে মুরুগান বলা হয়, তিনি কিন্তু বিবাহিতা। শাস্ত্রে তার 2টো স্ত্রী আছে। প্রথম স্ত্রী দেবসেনা আর দ্বিতীয় স্ত্রী বল্লী। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে রাক্ষসরাজ সুরাপদ্দন ও তারকাসুর যখন স্বর্গলোক দখল করে দেবতাদের অত্যাচার করছিল, তখন শিব পার্বতীর পুত্র কার্তিক দেব সেনাপতি হিসাবে যুদ্ধ ঘোষণা করেন। অত্যন্ত বীরত্বের সাথে কার্তিক সেই ভয়ঙ্কর রাক্ষসদের বধ করেন এবং দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। কার্তিকের এই অসীম বীরত্ব এবং দেবতাদের রক্ষা করার উপকারে
দেবরাজ ইন্দ্র অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ইন্দ্র তার পরমা সুন্দরী কন্যা দেবসেনাকে কার্তিকের হাতে সম্প্রদান করার প্রস্তাব দেন। কার্তিক এই প্রস্তাব স্বীকার করেন। এরপর দেবশিল্পী বিশ্বকর্মার তৈরি এক অপরূপ মণ্ডপে সমস্ত দেব দেবীর উপস্থিতিতে অত্যন্ত ধুমধাম ও বৈদিক আচার মেনে কার্তিক ও দেবসেনার বিয়ে সম্পন্ন হন। কার্তিকের দ্বিতীয় স্ত্রী হলেন বল্লী, যিনি ছিলেন মাটির পৃথিবীর এক উপজাতীয় বা আদিবাসী শিকারী রাজকন্যা। তবে পূর্বজন্মে তিনি ভগবান বিষ্ণুর কন্যা ছিলেন এবং কার্তিককে স্বামী হিসাবে পাওয়ার জন্য পৃথিবীতে মানুষরূপে জন্মগ্রহণ করেন। বল্লী ছোটবেলা থেকেই কার্তিকের রূপ ও বীরত্বের কথা শুনে তার প্রেমে পড়েন এবং মনে মনে তাকে স্বামী বলে বরণ করেন। তিনি কার্তিককে পাওয়ার জন্য বনে কঠোর তপস্যা শুরু করেন। বল্লীর ভক্তি পরীক্ষা করার জন্য কার্তিক রূপ বদলে এক বৃদ্ধ জ্যোতিষী এবং শিকারীর বেশ ধরে তার সামনে আসেন। তিনি বল্লীকে বিয়ের প্রস্তাব দিলে বল্লী সোজাসুজি তা প্রত্যাখ্যান করে বলেন তিনি একমাত্র ভগবান কার্তিক ছাড়া আর কাউকে বিয়ে করবে না। কার্তিক তখন তার ভাই গণেশের সাহায্য নেন। গণেশ এক মস্ত বড় বুনো হাতির রূপ ধারণ করে আচমকা বল্লীকে তাড়া করেন। ভয়ে কাঁপতে কাঁপতে বল্লী পাশেই দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধরূপী কার্তিককে জড়িয়ে ধরেন এবং বলেন, আমাকে এই হাতির হাত থেকে বাঁচাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তখন কার্তিক সুযোগ বুঝে বলেন, তাহলে আমাকে বিয়ে করতে হবে। বললেই নিরুপায় হয়ে রাজি হতেই কার্তিক তার ছদ্মবেশ ত্যাগ করে নিজের আসল রূপ 6 মাথা ও 12 হাত বিশিষ্ট উজ্জ্বল দেব মূর্তি ধারণ করেন। কার্তিককে সামনে দেখে বল্লীর আনন্দের সীমা রইল না। এরপর আদিবাসী প্রথা ও গন্ধর্ব মতে বনের মধ্যেই তাদের বিয়ে হয়, যা পরে বল্লীর পরিবার ধুমধাম করে উদযাপন করেন। এখন আমরা শুনব কার্তিকের বাহন ময়ূর আসলে কে। ব্রহ্মার কাছ থেকে অমরত্বের কাছাকাছি বর পেয়ে রাক্ষসরা সুরাপদ্দন অত্যন্ত শক্তিশালী এবং অত্যাচারী হয়ে উঠেছিল। সে দেবতাদের বন্দি করে স্বর্গলোক ছাড়খাড় করে দেয়। দেবতাদের রক্ষা করতে শিব পার্বতীর দেশ থেকে জন্ম নেন কার্তিক। যুদ্ধের সময় মাতা পার্বতী কার্তিককে একটি অপরাজিত ঐশ্বরিক বল্লম বা তীর দেন, যার নাম ভেল। কার্তিক যখন দেবতাদের সেনা নিয়ে সুরাপদ্দনের মুখোমুখি হন, তখন তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ বাঁধে। সুরাপদ্দন বুঝতে পারে যে কার্তিকের অলৌকিক শক্তির সামনে সে টিকতে পারছে না। তখন সে নিজের মায়াবী রূপ ধারণ করে যুদ্ধক্ষেত্রকে গ্রাস করতে চায়। সে একটি বিশাল আম গাছের রূপ ধারণ করে। সুরাপদ্দনের এই ছলনা দেখে কার্তিক তার ঐশ্বরিক অস্ত্র ভেল নিক্ষেপ করেন। সেই তীব্র জ্যোতির্ময় অস্ত্রের আঘাতে মায়াবী আম গাছটি একদম মাঝখান থেকে সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়। অস্ত্রের আঘাতে অসুরের ভেতরের সমস্ত অহংকার ও পাপ ধুয়ে যায় এবং সে কার্তিকের চরণে আত্মসমর্পণ করে। কার্তিক পরম দয়ালু দেবতা হওয়ায় তাকে ধ্বংস না করে তার 2টি ভাগকে 2টি পবিত্র রূপে রূপান্তর করেন। প্রথম ভাগটি রূপান্তরিত হয় একটি অত্যন্ত সুন্দর ও রাজকীয় ময়ূরে। কার্তিক একে নিজের প্রধান বাহন হিসাবে গ্রহণ করেন। আর দ্বিতীয় ভাগটি রূপান্তরিত হয় একটি মোরগে। কার্তিক একে নিজের বিজয়ী পতাকার প্রতীক হিসাবে বেছে নেন। এই ছিল আমাদের কার্তিক ঠাকুরের কাহিনী। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না।
চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।